শেখ হাসিনার পতনের গল্প থ্রিলার সিনেমার গল্পকেও যেন হার মানায়। বাংলাদেশের ইতিহাসে এমন নাটকীয়তা আর কখনোই ঘটেনি। ছাত্র জনতার আন্দোলনে দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে পালিয়ে যান শেখ হাসিনা। পালানোর পর বেরিয়ে আসছে হাসিনার অনেক অজানা তথ্য। মানুষ সহ পুরো ভবন মিশিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে বসেই বাংলাদেশ নিয়ে একের পর এক নতুন ষড়যন্ত্রের ছক কষছেন শেখ হাসিনা। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। It has been more than a month since Sheikh Hasina was ousted as 5 আগস্ট সকালে যে কি পরিকল্পনা করেছিলেন হাসিনা। এক রিপোর্টে উঠে এসেছে 5 আগস্ট সকালে হাসিনা দিল্লির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে ঢাকার উপর ভারতীয় হস্তক্ষেপ চেয়েছিলেন, কিন্তু তা ফলপ্রসূ না হওয়ায় শুরু হয় তার গোপনে পালানোর পরিকল্পনা। 4 আগস্ট রাত থেকেই প্রস্তুত ছিল বিমান বাহিনীর C-130 যে ট্রান্সপোর্ট বিমান, কিন্তু তার পালানোর নাটকের প্রথম ধাপটি ছিল গণভবনের ভেতরে একাধিক বৈঠক। গণভবনের 4 আগস্টের রাতটি ছিল ঘটনাবহুল। সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দিলে তিনি রাগারাগি করে তাদের সাথে উচ্চস্বরে কথা বলেন। গভীর রাতে সেনাপ্রধান সহ 3 বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছান শেখ হাসিনা। রাগে ক্ষোভে ফেটে পড়ে তিনি বলেন, আমাকে গুলি করে মেরে ফেলো। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছায় যে তার বোন শেখ রেহানা তাকে শান্ত করার জন্য পা জড়িয়ে ধরেন। শেষ পর্যন্ত শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে ফোনে কথা বলার পর পদত্যাগে রাজি হন। 5 আগস্ট সকালে শেখ হাসিনার বিমানে ওঠার মুহূর্ত ছিল অত্যন্ত নাটকীয়। গণভবন থেকে কুর্মিটোলা পর্যন্ত তার যাত্রা ছিল কঠোর গোপনীয়তায় আচ্ছাদিত। সেনাবাহিনীর ট্রান্সপন্ডার বন্ধ করে যাত্রা, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা এবং রাডার এড়িয়ে বিমান চলার পরিকল্পনা সবই ছিল এক মহাকাব্যিক পালানোর অংশ। 5 আগস্ট কুর্মিটোলা পৌঁছার 10 মিনিটের মধ্যেই শেখ হাসিনা, শেখ রেহানা ও তারেক সিদ্দিকীকে নিয়ে বিমানটি উড্ডয়ন করে। এই সময় সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমানের ওঠানামা বন্ধ করে দেয়। C-130 যে বিমানটি ট্রান্সপন্ডার বন্ধ করে উড্ডয়ন করে, যাতে রাডারের সঙ্গে যোগাযোগ সংযোগ না হয়। সাধারণত বিমান উড্ডয়ন করে নর্থ বেঙ্গল হয়ে ঘুরে যায়, কিন্তু এই বিমানটি আকাশে উঠেই নর্থ বেঙ্গলে না গিয়ে ত্রিপুরার দিকে চলে যায়, যাতে খুব অল্প সময়ে সীমান্ত পার হতে পারে। এরই মধ্যে ভারতীয় কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স পেয়ে বিমানটি সরাসরি দিল্লি চলে যায় এবং নামে দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে। সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। জানা গেছে হাসিনা সেখানেও অজিত দোভালকে ঢাকায় আক্রমণ করতে বলেন। শেখ হাসিনাকে হিন্দন ঘাঁটিতে নামানোর পর রিফুয়েলিং করে বিমানটি কর্মকর্তাদের নিয়ে ঢাকায় ফিরে আসে। গোয়েন্দা সূত্রে জানা গেছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এর আগেও দফায় দফায় ঢাকায় এসেছেন। বিশেষ বিমানে করে তিনি আসতেন, গণভবনে যেতেন, কিন্তু তার আসা যাওয়ার কথা গোপন রাখা হতো। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালাই না এই দাবির মাত্র কয়েকদিনের মধ্যেই পালিয়ে যাওয়ার ঘটনায় পুরো দেশ হতবাক। ছাত্র জনতার আন্দোলন, সেনাবাহিনীর গুলি চালাতে অস্বীকৃতি এবং পুলিশের অস্ত্রশূন্য অবস্থা সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে শেখ হাসিনার সামনে আর কোনো পথ খোলা ছিল না। শেখ হাসিনার এই নাটকীয় বিদায়ের পর রাজনৈতিক মঞ্চে নতুন শক্তির উদ্ভব ঘটেছে। ছাত্র জনতার আন্দোলন, 24-এর বিপ্লব নামে পরিচিতি পাওয়া গণঅভ্যুত্থান এবং সামরিক বাহিনীর নিরপেক্ষ অবস্থান মিলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই গল্প যেন এক রাজকীয় নাটকের চিত্রনাট্য। শেখ হাসিনার ক্ষমতার শেষ অধ্যায় শুধু তার রাজনৈতিক জীবনের নয়,
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায় হয়ে থাকবে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে